আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা দেখব যে আসলে এটা একটা ইনফরমেটিভ টাইপ বলতে পারেন আইএলস সম্পর্কে, যে আইএলসটা আসলে কি, হ্যাঁ, আইএলস পরীক্ষাটা আসলে কি, বা আইএলসের যে ফরম্যাটস যেগুলো আছে, একাডেমিক আইএলস, জেনারেল ট্রেনিং আইএলস, এইটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। বেঞ্চ কোর্স বা মার্কিং, আপনার আইএলস পরীক্ষাতে কিভাবে মার্কিংটা হয়ে থাকে আসলে, বা মার্কিং ক্রাইটেরিয়া যেগুলো আছে ওইগুলা ব্যাপারে। আইডিপি ভার্সেস ব্রিটিশ কাউন্সিল, আপনাদের অনেকেরই আসলে এটা নিয়ে খুবই আমি দেখছি যে প্রায় সময় কোয়েশ্চনটা পেয়ে থাকি যে ভাইয়া আসলে আইডিপি না ব্রিটিশ কাউন্সিল, কোথায় পরীক্ষা দিব বা কোনটাতে দিলে মার্ক বেশি পাওয়া যাবে, অনেকের এরকম কোয়েশ্চন থেকে থাকে। তো এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তারপর পেপার বেসড এবং কম্পিউটার বেসড পরীক্ষার মধ্যে পার্থক্যটা কোথায় এটা দেখব আমরা। এবং অবশেষে দেখব যে হাউ টু বুক এ টেস্ট, আপনি কিভাবে ঘরে বসেই যে ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপির ওয়েবসাইটে গিয়ে নিজে নিজেই আইএলস টেস্ট বুক করতে পারেন অথবা রেজিস্টার করতে পারেন, সেই বিষয়ে আমরা দেখব। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমাদের যে মেইন কোয়েশ্চন সেটা হচ্ছে হোয়াট ইজ আইএলস। আইএলসটা আসলে কি দেখি তো আমরা। তো আইএলসের যে পূর্ণরূপ, তো এখানে দেখেন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। This test is designed to assess অথবা check the English language proficiency of non-native English speakers. আচ্ছা, তো আইএলসটা আসলে কি? আইএলসটা হচ্ছে এক ধরনের পরীক্ষা। সেটা হচ্ছে কি, আপনার একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, আপনার ভাষা পরীক্ষা করার জন্য এই আইএলস পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে। তো সেটা হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, ইংলিশ ভাষার যে আপনার যে প্রফিসিয়েন্সি যেটা আছে, যে দক্ষতা, সেটা যাচাই করার জন্যই এই পরীক্ষাটা মূলত নন নেটিভ স্পিকার্স। নন নেটিভ বলতে কি বোঝাচ্ছে? যারা আমরা মানে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে থাকি না, ধরেন আমরা সাবকন্টিনেন্টে যারা আছি, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এটসেট্রা, অর্থাৎ আমরা যে দেশে থাকতেছি যাদের মেইন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মাদার টাং ইংলিশ না, তাদেরকেই নন নেটিভ স্পিকার্স বলতেছে আর কি, নন নেটিভ ইংলিশ স্পিকার্স বোঝাচ্ছে। ঠিক আছে, তো তাদের জন্যই মূলত এই পরীক্ষাটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা, হু রিকোয়ার্স আইএলস? তো আসলে কারা মূলত আসলে এই পরীক্ষাটা দেওয়ার দরকার? হ্যাঁ, তো দেখেন এই নন নেটিভ ইংলিশ স্পিকার্সদের মধ্যে আমরা যারা আছি, কেউ কেউ চাচ্ছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অথবা এমপ্লয়িজ বলেন, ইমিগ্রেন্টস বলেন। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, আমরা যারা স্টুডেন্ট ভিসাতে যেতে চাচ্ছি, পোস্ট গ্রাজুয়েশন অথবা ব্যাচেলার্স অথবা পিএইচডির জন্যও যেতে চাচ্ছি কোনো একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে। তো ইংলিশ স্পিকিং কান্ট্রিজ কোনগুলো দেখেন একটু এখানে নিচে আছে, যে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড। তো এইগুলা হচ্ছে মূলত আপনার মেইন যে ইংলিশ স্পিকিং কান্ট্রিজ সেগুলা। তো এইসব দেশে আসলে যেতে হলে দেখা গেছে কি, যে ওরা তো আসলে নেটিভ ইংলিশ স্পিকার্স না, তাদের মাদার টাঙই হচ্ছে ইংলিশ, বা সব কিছু ইংলিশে পরিচালনা করা হয়ে থাকে দেশের। তো এইসব দেশে আপনি যদি স্টুডেন্ট ভিসাতে যেতে চান, হায়ার স্টাডিজ জন্য যেতে চান, তখন আপনার এই আইএলস পরীক্ষা দেওয়া প্রয়োজন হতে পারে। অথবা আপনি যদি এমপ্লয়িজ অর্থাৎ ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছেন, আপনি ধরেন আপনি একজন সফটওয়্যার ডেভেলপার, বাংলাদেশে কোনো একটা কোম্পানিতে আপনি সফটওয়্যার ডেভেলপার, এখন আপনি ইউকেতে কোনো একটা কোম্পানিতে জব হয়ে গেছে আপনার। ঠিক আছে, তো তখন সেই ক্ষেত্রে আপনাকে আইএলস পরীক্ষাটা দেওয়া প্রয়োজন পড়তে পারে। অথবা আপনারা ইমিগ্রেন্টস, আপনি হয়তো ইমিগ্রেন্ট হিসেবে এইসব ইংলিশ স্পিকিং কোনো একটা কান্ট্রিতে মুভ করতে চাচ্ছেন, তখন সেই ক্ষেত্রেও আপনার আইএলস পরীক্ষাটা দেওয়া আবশ্যক হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখি আমরা ফরম্যাটস অফ আইএলস। তো আইএলসের মূলত দুইটা ফরম্যাট আছে। তো প্রথমটা হচ্ছে কি, যে একাডেমিক এবং জেনারেল ট্রেনিং। তো একাডেমিকটা মূলত হচ্ছে যারা স্টুডেন্ট ভিসাতে যাচ্ছেন, ওই যে যেটা বলেছিলাম একটু আগেই, যে মাস্টার্স অথবা পোস্ট গ্রাজুয়েশন বলেন, ব্যাচেলর অথবা পিএইচডি। তো যাই হোক, এনি সর্ট অফ মানে স্টাডি পারমিট অথবা স্টাডি ভিসাতে যদি আপনি প্রসেস করতে চান বা কোনো কান্ট্রিতে মুভ করতে চান, তখন আপনার এই একাডেমিক আইএলসটা দেয়া লাগবে। অন্যদিকে জেনারেল ট্রেনিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ যারা আসলে ওয়ার্ক পারমিটে মুভ করতে চাচ্ছেন, কোনো একটা কাজ হয়তো আপনি পেয়েছেন, আমেরিকা বলেন বা যে কোনো একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনি কোনো একটা জব হোল্ডার হয়েছেন, তো তখন আপনার হয়তো এই মানে জেনারেল ট্রেনিং আইএলসটা দেওয়া প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো দুটোতেই দেখেন চারটা করে মডিউল থাকে আসলে, বা কন্টেন্ট যেগুলো আছে আমরা যদি একটু দেখি, যে লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। তো চারটা আপনার
মডিউল আছে, এগুলোর দ্বারা মূলত আপনার যে ইংলিশের যে দক্ষতা সেটা ওরা যাচাই করে থাকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে আপনার লিসনিং মানে শোনার ক্ষেত্রে এখানে কি হয় যে 30 মিনিট যাবত আপনাকে একটা অডিও ওরা প্লে করবে। তো সেই অডিওটা শুনে শুনে আসলে আপনাকে যে কোয়েশ্চন যেটা থাকবে ওইগুলো আনসার করা লাগবে। তো 30 মিনিট সময়টা হচ্ছে আসলে অডিওটা শুনে সেই আনসারগুলা কোয়েশ্চন পেপারের মধ্যে আসলে আপনি আনসারগুলো তুলবেন। আর পরে কি করে ওরা এক্সট্রা 10 মিনিটস টাইম দেয় সেই কোয়েশ্চন পত্রের উপর যে আপনি আনসারগুলো লিখেছেন সেইগুলা যাতে আপনি আনসার শিটে ট্রান্সফার করেন, অর্থাৎ আনসার শিটে ওই উত্তরগুলো যাতে আপনি লিখে ফেলেন, সেই জন্য আপনাকে এক্সট্রা 10 মিনিটস টাইম দেওয়া হবে। তো লিসনিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার টোটাল 40 মিনিটস আপনি টাইম পাচ্ছেন। আচ্ছা, তারপর রিডিংয়ে হচ্ছে 1 ঘন্টার মতো সময় থাকবে। তো 1 ঘন্টায় 3টা পেসেজ থাকে, এখান থেকে আপনাকে পেসেজগুলা থেকে আনসারগুলা বের করে উত্তরগুলা মানে আনসার শিটে তুলে মানে তখন আসলে ইনস্ট্যান্টলি আপনি তুলে ফেলবেন। এইটার জন্য লিসনিংয়ের মতো এক্সট্রা 10 মিনিটস এরকম কোনো সময় বরাদ্দ করা থাকবে না, ঠিক আছে। রাইটিংও হচ্ছে সেম, আপনার 1 ঘন্টা সময় থাকবে, 2টা টাস্ক থাকে, টাস্ক 1 টাস্ক 2, এগুলো আপনার 1 ঘন্টার মধ্যেই লিখে শেষ করতে হবে। এবং অবশেষে আপনার স্পিকিং, এখানে হচ্ছে 11 থেকে 14 মিনিট পরীক্ষা হয়ে থাকে। তো 3টা পার্ট থাকে স্পিকিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, তো এই যে আমরা দেখতেছি যে 4টা মডিউল, এখানে 4টা মডিউলের মধ্যে লিসনিং, রিডিং এবং রাইটিং এই 3টা মডিউল মূলত একদিনেই ওরা নিয়ে থাকে, ঠিক আছে। মানে একদিনে আপনার একই সাথে লিসনিং, রিডিং, রাইটিং আপনি দিয়ে দিবেন, পরীক্ষাটা দিয়ে দিবেন, এবং অন্য কোনো একটা দিনে আপনাকে স্পিকিংয়ের জন্য ডেট নিতে হবে, অথবা আপনি স্পিকিংটা দিবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি জিটির ক্ষেত্রে আসি, অর্থাৎ জেনারেল ট্রেনিং, তো সিমিলারলি আপনার দেখেন 4টা মডিউলই আছে, সব কিছুই সেম, সময়ের ব্যবধান সব কিছুই সেম, শুধুমাত্র রিডিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে একটু তফাৎ রয়েছে আসলে। হ্যাঁ, তো তফাৎটা আসলে কি? সো দ্য মেইন ডিফারেন্সেস আর ইন কন্টেন্টস অফ রিডিং অ্যান্ড রাইটিং মডিউল। তো আপনার রিডিং এবং রাইটিংয়ের যে কন্টেন্ট যেগুলো আছে ওইগুলো আসলে একাডেমিক আইএলটিএস থেকে একটু আর কি ডিফারেন্ট, ঠিক আছে। আসলে আহামরি খুব একটা যে খুব বড় একটা তফাৎ তা কিন্তু না, দেখবেন একটু স্লাইট ডিফারেন্স আছে, বাট তারপরও ডিফারেন্স ইজ ডিফারেন্স। আচ্ছা, এইগুলো আমাদের মেইন তফাৎ একাডেমিক এবং জেনারেল ট্রেনিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ এসি অথবা জিটি আইএলটিএস এর ক্ষেত্রে। এখন দেখেন বেঞ্চ স্কোরের কথায় যদি আমরা আসি, তো এই যে 4টা মডিউল যেগুলো ছিল আপনার লিসনিং, রিডিং, রাইটিং, 4টা মডিউলকেই আসলে 0 থেকে 9 পর্যন্ত ওরা মেজার করে থাকে, অর্থাৎ স্কোরিংটা করে থাকে আসলে 0 থেকে 9 পর্যন্ত। তো এই 4টা মডিউলেই যখন আপনি ধরেন কোনো একটা মডিউলে পেয়েছেন 6, তারপরে কোনোটাতে পেয়েছেন 7, কোনোটাতে 8, এরকম করে 4টাতেই ওরা মার্ক করে থাকবে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে। তারপর গিয়ে এগুলাকে আসলে গড় করে দেখে যে আপনার যে মেইন স্কোর যেটা আছে আসলে ওটা এভারেজ ইয়ে করে দেখে, হিসাব করে দেখে। এটা যদি আমরা একটু দেখি, যে দেখেন এখানে কি করছে, যে ধরেন আপনি লিসনিংয়ে পাইছেন 7, রিডিংয়ে 6.5, রাইটিংয়ে 6.5 এবং স্পিকিংয়ে 7 পাইছেন, ঠিক আছে। তো 4টা কি করবে, 4টা মডিউলের স্কোর ওরা যোগ করবে, যোগ করার পরে 4 দ্বারা ভাগ করবে, তারপর যে আপনার স্কোরটা বের হয়েছে এটাই হচ্ছে আপনার মেইন স্কোর, আসলে 7। তো আপনি আইএলটিএসে 7 পাইছেন, ঠিক আছে। আর দেখেন এইসব ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে যে আপনি এইসব 4টা মডিউলই যোগ করার পরে কিছু কিছু সময় ফ্র্যাকশনাল নাম্বার আসতে পারে। তো যদি এরকম ফ্র্যাকশন আসে তখন আসলে যেটা আসলে খুব ক্লোজ, ধরেন 7-এর কাছাকাছি বলা যায় 7.5 আছে, তো এটাকে আসলে মানে 0.75 আছে, তো এটাকে আসলে ওরা কি করে রাউন্ড আপ করে 7 ধরে ফেলতে পারে, অথবা 6.25, তো 25টা 6.5-এর মানে আশেপাশে আছে যেহেতু এটাকে রাউন্ড আপ করে ওরা 6.5 হিসেবে গণ্য করতে পারে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে ধরেন লিসনিংয়ে কি হয়, টোটাল 40টা কোয়েশ্চেন্স থাকে। তো 40টার মধ্যে আপনি যদি আপনার 39টা অথবা 40টাই আনসার সঠিক হয়, অর্থাৎ মাত্র একটা আনসার যদি ভুল হয়ে থাকে, তখন আপনি বেঞ্চ স্কোর পাচ্ছেন 9, ঠিক আছে। অন্যদিকে আবার যদি আপনার ধরেন 3টা বা 2টা আনসার আপনি ভুল করছেন, তখন আপনার বেঞ্চ স্কোর হবে 8.5, মানে লিসনিংয়ে আপনার স্কোর হচ্ছে 8.5, ঠিক আছে। তো সিমিলারলি আসলে দেখবেন এখানে আমি মানে লিস্ট করে রাখছি যে লিসনিংয়ের ক্ষেত্রে কত মার্কস পেলে আসলে কয়টা সঠিক আনসার দিতে পারলে আপনার বেঞ্চ স্কোর কত হবে, এখানে আমি সুন্দর করে দিয়ে রাখছি। এটা হচ্ছে একাডেমিকের ক্ষেত্রে। তো আসলে লিসনিং এবং স্পিকিং এই দুইটা আসলে সেমই। হ্যাঁ, আপনি একাডেমিক বলেন অথবা জেনারেল ট্রেনিং বলেন, লিসনিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে মার্কিং যে ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো সেমই। শুধুমাত্র আপনার রিডিং এবং রাইটিংয়ে একাডেমিক এবং জেনারেল ট্রেনিংয়ের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে মার্কিংয়ের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। তো সরি, এখানে দেখেন যে রিডিংয়ের একাডেমিকের ক্ষেত্রে যদি কেউ ধরেন কারো 35 আনসার্স কারেক্ট হয়েছে, হ্যাঁ,
তো তখন সে 8 পাচ্ছে, রিডিংয়ে তার বেঞ্চ স্কোর হচ্ছে 8। আবার এখানে দেখেন যে কেউ ধরেন 36 পাইছে, হ্যাঁ, তো তখন আবার হচ্ছে 7.5, অর্থাৎ জিটির ক্ষেত্রে একাডেমিকের তুলনায় মার্কিং ইয়েটা একটু কম থাকে, বুঝছেন? ধরেন আপনি যতই বেশি পাবেন আপনার ইয়েটা একটু কম থাকে। এটার মেইন একটা রিজন হচ্ছে আসলে একাডেমিকে যারা মানে পরীক্ষা দিচ্ছেন তারা তো মূলত স্টাডি পারপাসে যাচ্ছেন, তো ওদের আসলে অনেক পড়াশোনা করা লাগে। তো এই কারণে একাডেমিকের কন্টেন্টগুলো একটু আর কি ডিফিকাল্ট থাকে, যে যেমন ধরেন রিসার্চ বেস থাকতে পারে, কোনো সায়েন্টিফিক ইনফরমেশন এগুলা নিয়ে থাকে আর কি মূলত একাডেমিক ক্ষেত্রে। আর রিডিংয়ে আসলে জিটির ক্ষেত্রে মানে খুব একটা কঠিন কঠিন ইংলিশ যে থাকে তা না, মানে থাকে ঠিক আছে, বাট তুলনামূলক একাডেমিকের তুলনায় একটু ইজি থাকে আর কি, ঠিক আছে? এই জন্য আসলে রিডিংয়ে মানে মার্কিং ক্রাইটেরিয়াটা বা মার্কিংটা দেখা গেছে কি আপনি যতই বেশি স্কোর পান না কেন একাডেমির মতো সমান না, একটু আর কি ডিফারেন্স বা আপনি একটু কম পাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা রাইটিংয়ের তফাৎটা দেখি, ঠিক আছে? যে রাইটিংয়ে কি আছে যে আপনার একাডেমিক এবং জিটি মার্ক ইউজিং 4 ক্রাইটেরিয়া। তো আপনার টোটাল 4টা ক্রাইটেরিয়া বা জিনিস ওরা পর্যবেক্ষণ করে, এগুলা পর্যবেক্ষণ করেই আপনার রাইটিংয়ে মার্কিংটা করে থাকে ওরা মূলত। তো দেখেন প্রথমে আছে যে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট জিনিসটা হচ্ছে কি যে আপনার রাইটিংয়ে টাস্ক 1 এবং টাস্ক 2 থাকে, একটাতে ধরেন 150 ওয়ার্ড, একটাতে 250 ওয়ার্ড মানে লিখতে বলে আপনাকে। তো আপনি যে এই যে 150 বা 250 ওয়ার্ডের মধ্যে সুন্দর করে ইনফরমেশনগুলা মানে কোয়েশ্চনে যা যা ছিল সেগুলো তুলে ধরতে পারছেন কিনা, মেনশন করতে পারছেন কিনা, সব কিছু কভার করতে পারছেন কিনা, এগুলো ঠিকঠাক মতো করতে পারেন, সেটার উপর বেসড করে ওরা টাস্ক অ্যাচিভমেন্টের মার্কিংটা করে থাকে। তারপর হচ্ছে কি কোহিরেন্স। তো কোহিরেন্সটা কি? আপনি যে লিখেছেন, তো লেখার ক্ষেত্রে যে ধরেন আপনি একটা ক্রমধারা বজায় রাখছেন কিনা, ধরেন আপনি একটা ইনফরমেশন মেনশন করতেছেন, একটা বিষয় নিয়ে কথা বলতেছেন, তখন আপনি হুট করে অন্য একটা বিষয়ে চলে গেলেন, ঠিক আছে, বাট কোনো আপনি এখানে লিঙ্কার্স বা কানেক্টরস ইউজ করেন নাই। তো দেখেন এখানে আসলে একটা মানে সৌন্দর্যতা দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এই জিনিসটা ওরা পর্যবেক্ষণ করে থাকে কোহিরেন্সের দিক দিয়ে। তারপর হচ্ছে কি লেক্সিক্যাল রিসোর্সেস অথবা ভোকাবুলারি, মানে হচ্ছে যে আপনার যে ওয়ার্ডগুলো আপনি যেগুলো ইউজ করতেছেন রাইটিংয়ের ক্ষেত্রে সেগুলো আসলে কতটা মানে ইজি ওয়ার্ড ইউজ করতেছেন অথবা কতটা হাই ব্যান্ডের ওয়ার্ড ইউজ করতেছেন, এগুলো ওরা দেখে থাকে। তারপর হচ্ছে গ্রামার, 4 নম্বরে গ্রামার। তো গ্রামারটা কি যে আপনার গ্রামাটিক্যালি সেন্টেন্স স্ট্রাকচারগুলো ঠিক আছে কিনা, বা আপনি সিম্পল সেন্টেন্স ইউজ করতেছেন নাকি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতেছেন। যদি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেন তাহলে আপনার মার্কটা একটু বেশি পাবেন আর কি, ঠিক আছে? তো এগুলোর উপর মূলত ভিত্তি করে, এই 4টা জিনিসের উপর ভিত্তি করে রাইটিংয়ে আপনার মার্কিংটা হয়ে থাকে। আচ্ছা, একটা জিনিস দেখেন যে একাডেমিক এবং জিটির ক্ষেত্রে একটু ডিফারেন্স, যেটা যে একাডেমিকের টাস্ক 1-এ আসে একটা রিপোর্ট, হ্যাঁ, আপনি কোনো একটা তথ্য দেওয়া থাকে ওইটার উপর একটা রিপোর্ট আপনি লিখবেন। আর জিটির ক্ষেত্রে টাস্ক 1-এ আসে লেটার, হ্যাঁ, কোনো একটা লেটার আপনি লিখবেন। আচ্ছা, দ্য মার্কিং ক্রাইটেরিয়া ফর এসি অ্যান্ড জিটি ইজ সেম ফর টাস্ক 2। তো টাস্ক 2-র ক্ষেত্রে আসলে কি হয় যে মার্কিং ক্রাইটেরিয়া যেগুলো আছে একাডেমিক বলেন অথবা জেনারেল ট্রেনিং বলেন উভয়ের ক্ষেত্রে আসলে সেম। এবার আমরা স্পিকিংয়ে দেখি, স্পিকিংয়ে আসলে কোনো ডিফারেন্স নাই, একাডেমিক বলেন অথবা জেনারেল ট্রেনিং বলেন উভয়ের ক্ষেত্রে স্পিকিংয়ের মার্কিং ক্রাইটেরিয়া একই। তো এখানেও সেম 4টা জিনিস ওরা ফলো করে থাকে। তো সেটা কি যে আপনার ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি অর্থাৎ আপনি কত স্পন্টেনিয়াসলি কথা বলে যেতে পারছেন ইংলিশে। আমি যেরকম আর কি বাংলাতে মানে কন্টিনিউয়াস কথা বলে যেতে পারছি, হ্যাঁ, আমি কোনো মানে ব্রেক নিচ্ছি না বা আটকে যাচ্ছি না, কন্টিনিউয়াসলি স্পন্টেনিয়াসলি সুন্দরভাবে কথা বলে যেতে পারছি, এই জিনিসটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সি। তারপর লেক্সিক্যাল রিসোর্সেস অর্থাৎ ভোকাবুলারি, আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করতেছেন খুবই সহজ ওয়ার্ড ইউজ করতেছেন কিনা বা একটু মানে নেটিভদের মতো ওয়ার্ড ইউজ করতেছেন কিনা, এগুলো ওরা পর্যবেক্ষণ করে স্পিকিংয়ের ক্ষেত্রে। গ্রামারের ক্ষেত্রেও সেম, আপনার গ্রামাটিক্যাল সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিনা, সিম্পল সেন্টেন্স ইউজ করতেছেন নাকি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতেছেন, এগুলো ওরা দেখে থাকে। এবং অবশ্যই প্রোনাউন্সিয়েশন, আপনি যে একটা ইংলিশে ওয়ার্ড উচ্চারণ করতেছেন তো এই ক্ষেত্রে আপনার ওয়ার্ডগুলো আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছেন কিনা ইংলিশে, এগুলো আমরা দেখে আপনার স্পিকিংটা মার্ক করে থাকবে। যে 3টা পার্টের ক্ষেত্রেই স্পিকিংয়ের 3টা পার্টের ক্ষেত্রেই 4টা জিনিস ওরা ফলো করে ওরা মার্কিংটা করে থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা আমাদের যে মেইন একটা ডিবেট আসলে হয়ে থাকে যে আইডিপি ভার্সেস ব্রিটিশ কাউন্সিল। তো আইডিপি ভার্সেস ব্রিটিশ কাউন্সিল, এটা আসলে কাহিনীটা কি আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, যে আমাদের আসলে একটু এই জিনিসটা জানা দরকার যে আইএলসের মেইন ফাউন্ডারটা কে। তো আমাদের আইএলস পরীক্ষার মেইন ফাউন্ডার হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি, ঠিক আছে? তো কেমব্রিজ ইউনিভার্সিটি ব্রিটেনে অর্থাৎ ইউকেতে যে ইউনিভার্সিটি যেটা আছে সে আসলে মূলত আইএলস পরীক্ষাটা বানিয়েছে।
তো বানানোর পরে সে কি করেছে যে ব্রিটিশ কাউন্সিল এবং আইটিপির উপর দায়িত্ব দিয়ে দিয়েছে যে ভাই তোমরা পরীক্ষাটা পরিচালনা করো, আমার ভাই সময় নাই, আমার অনেক স্টুডেন্টস, আমার অনেক কাজ আছে, আমার এইসব মানে আইএলটিএস পরীক্ষা নেওয়ার সময় নাই। তো তোমরা দুইটা ডিফারেন্ট তোমরা অর্গানাইজেশন আছো, তোমরা এটা পরিচালনা করো, ঠিক আছে। তো আইএলটিএস এর মেইন ফাউন্ডার হচ্ছে আসলে কেমব্রিজ ইউনিভার্সিটি। এই কারণে আপনারা যে বইগুলো দেখেন আসলে যে কেমব্রিজ আইএলটিএস 15 বলেন 16 বলেন বা 1 to 19, তো এগুলা মূলত এই যে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকেই বানিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, তখন ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি যে ব্রিটিশ কাউন্সিল হচ্ছে ইউকে বেসড, অর্থাৎ মানে কোম্পানিটা আপনার ইউকেতে বা ইউনাইটেড কিংডম মানে এই জিনিসটা ওন করে থাকে। আর আইডিপি হচ্ছে অস্ট্রেলিয়ান বেসড, ঠিক আছে, অস্ট্রেলিয়া আইডিপি কোম্পানিটা ওন করে। তো ওদের সার্ভিসটা আসলে সেমই, ঠিক আছে, দুটার মধ্যেই সার্ভিসে কোনো আসলে তফাৎ নাই। প্লাস অ্যাভেলেবল মানে টেস্ট ডেটস থাকে, অর্থাৎ একটা মাসের মধ্যে যতগুলো টেস্ট হয়ে থাকে আপনি অ্যাভেলেবল মোটামুটি টেস্ট ডেট পেয়ে থাকবেন, ব্রিটিশ কাউন্সিল বলেন অথবা আইডিপি বলেন। আর এখানে দেখেন আমি অবশেষে আপনাদের যে মেইন যে ওয়েবসাইট আছে ব্রিটিশ কাউন্সিল এবং আইটিপি দুইটা আমি মেনশন করে দিয়েছি। আপনারা চাইলে এইসব ওয়েবসাইটে গিয়ে আরও অনেক তথ্য দেখতে পারবেন ওদের সম্পর্কে আসলে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আমরা একটু দেখি যে ইউকেভিআই আইএলটিএস। তো ইউকেভিআই আইএলটিএস জিনিসটা কি, সেটা হচ্ছে যারা ইউকেতে মূলত যেতে চাচ্ছেন, স্টুডেন্ট ভিসায় হোক বা যাই হোক, তো তাদের জন্য হচ্ছে মূলত ইউকেভিআই আইএলটিএস। তো এখন আসলে কোন সময় আপনার ইউকেভিআই আইএলটিএস দেওয়া প্রয়োজন অথবা নর্মাল স্ট্যান্ডার্ড আইএলটিএস দেওয়া প্রয়োজন সেটা যদি একটু আমি মেনশন করি। আপনি যখন আসলে ইউকেতে যাবেন দেখবেন কোনো কোনো অর্গানাইজেশন অথবা ইউনিভার্সিটি বলেই দিবে যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি ইউকেভিআই আইএলটিএসটা দেও, মানে ইউকেভিআই আইএলটিএসের রেজাল্ট ওরা চাচ্ছে রিকোয়ারমেন্টসে। তো এরকম যদি হয়ে থাকে তখন আপনি ইউকেভিআই আইএলটিএসটা দিবেন, আদারওয়াইজ আসলে আপনি স্ট্যান্ডার্ড আইএলটিএস দিলেই চলে। যেমন আমি ইউকেতে গিয়ে পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনা করে আসছি, তো আমি আসলে ইউকেভিআই আইএলটিএস দিই নাই, আমি স্ট্যান্ডার্ড আইএলটিএসই দিয়েছিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আসলে কোনো ডিফারেন্স নাই, বোথ হ্যাজ সেম কোয়েশ্চেন্স প্যাটার্ন অ্যান্ড মার্কিং ক্রাইটেরিয়া। আপনি ইউকেভিআই আইএলটিএস বলেন অথবা নর্মাল আইএলটিএস বলেন, এটার মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই, দুটাতেই সেম সিমিলারিটি থাকে। আর ইউকেভিআই ক্ষেত্রে একটু ডিফারেন্সটা কি যে তাদের ফিজটা একটু বেশি থাকে কম্পেয়ার টু নর্মাল বা স্ট্যান্ডার্ড আইএলটিএস এর তুলনায়। আপনার ইউকেভিআই আইএলটিএস এর ফিটা একটু বেশি থাকে, ওদের আর কি এক্সট্রা একটু সিকিউরিটি মানে থাকে, তখন যখন এই পরীক্ষাটা পরিচালনা করে একটু এক্সট্রা সিকিউরিটি ওরা ফলো করে। তো এই কারণে আসলে একটু ইউকেভিআইটা ইউকের ক্ষেত্রে ওরা প্রিফার করে, ইউকের ইউনিভার্সিটি বলেন বা অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওরা ইউকেভিআই আইএলটিএসটা প্রিফার করে থাকে, ঠিক আছে। বাট আদারওয়াইজ দেখবেন কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আসলে ইউকেভিআই আইএলটিএস কোনো দরকারই নাই, তখন আপনি জাস্ট নর্মাল আইএলটিএস দিয়েই মানে প্রসেস করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা মানে কি বলে যে মেইন কোয়েশ্চন যে আইডিপি না ব্রিটিশ কাউন্সিল, ভাই মানে আইডিপিতে দিব নাকি ব্রিটিশ কাউন্সিলে দিব। কিছু কিছু ক্ষেত্রে শোনা যায় যে আইডিপিতে কোয়েশ্চনগুলো ইজি হয় আর ব্রিটিশ কাউন্সিলের কোয়েশ্চন হার্ড হয়। তো এটা হচ্ছে আমাদের একটা জাতীয় মানে ডিবেট, তাই না। তো আমাকে অনেকেই কোয়েশ্চনটা করে থাকেন, তো আমার ক্ষেত্রে আনসারটা হচ্ছে যে আপনি যেটাতেই দেন দুটাতেই আসলে কোয়েশ্চন সব কিছুই সেম, আমার কোনো ডিফারেন্স নাই, দুটাই আসলে সেম। আর এগুলো আমাদের মধ্যে আসলে একটা ভুল ধারণা। তো আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, যখন কেউ আসলে ব্রিটিশ কাউন্সিলে ধরেন কোনো মাসের একটা ডেটে পরীক্ষা দিচ্ছে, তখন তার কাছে হয়তো কোয়েশ্চনটা একটু কঠিন লাগতে পারে, অথবা ওই দিনের কোয়েশ্চনটা আসলেই হয়তো একটু কঠিন হয়েছিল, তখন সে বলতে পারে যে ভাই ব্রিটিশ কাউন্সিল খুবই হার্ড কোয়েশ্চন করে থাকে, খুবই হার্ড হয় পরীক্ষা, বা মার্কটা আসলে দেয় না ভালো করে। আবার আইডিবিতে দেখা গেছে কি যে আরেকজন অন্য একটা দিন মানে পরীক্ষা দিছে, তার কাছে খুবই ইজি লাগছে, ঠিক আছে। তো তখন তো স্বাভাবিক সে বলবেই যে আমার কাছে আইডিপি ইজি লাগছে বা আইডিপিতে মার্ক ভালো দেয়, ঠিক আছে। বাট আসলে এই আইডিপি বলেন ব্রিটিশ কাউন্সিল বলেন কোনো ডিফারেন্স নাই, সবগুলোতেই প্রশ্ন বা সার্ভিসগুলা সেমই থাকে, সব কিছু সিমিলারিটি মানে ওরা মেনটেন করে থাকে, ঠিক আছে। তো এই এন্ড অফ দ্য ডিবেট, এটা নিয়ে যাতে আর কোনো কেউ কোয়েশ্চেন না করেন আসলে। হ্যাঁ, ওকে, এখন আমরা পেপার বেসড এবং কম্পিউটার বেসড আইএলটিএস এর একটু তফাৎটা দেখি যদি। তো পেপার বেসডে কি হয় যে আপনার লিসনিং এর ক্ষেত্রে যে 30 + 10 মিনিটস অর্থাৎ 40 মিনিটস টাইম দিয়ে থাকে, কিন্তু কম্পিউটার বেসডে কি হয় 30 + 2 মিনিটস। অর্থাৎ পেপার বেসডে কি হয় যে আপনি তো লিসনিং অডিওটা শুনতে 30 মিনিট আপনাকে সময় দেওয়া হয়, আর পরে এক্সট্রা 10 মিনিটস দেওয়া হয় আনসার শিটে উত্তরগুলো ট্রান্সফার করার জন্য। কিন্তু কম্পিউটার বেসডে কি হয় যে আপনি আসলে ডাইরেক্ট একদম কম্পিউটার মধ্যে আনসারগুলো লিখতে পারতেছেন, মানে শোনা অবস্থায় আনসারগুলো লিখতে পারতেছেন। এই কারণে আসলে এক্সট্রা 10 মিনিটস আপনাকে টাইম দেওয়া হবে না, জাস্ট 2 মিনিটস টাইম দেওয়া হয় আনসারগুলো ফাইনালি চেক করার জন্য আসলে, ঠিক আছে। তো দেখেন বাকি সব কিছু কিন্তু সেম, আপনার যদি রিডিং বলেন, রাইটিং বলেন, স্পিকিং বলেন, সবগুলোতে টাইমের ক্ষেত্রে সব কিছুই সেম।
একটা জিনিস যদি দেখেন যে লেস টেস্ট ডেটস অ্যাভেলেবল পেপার বেসডে, আর কম্পিউটার বেসডে কি হয় অনেক অ্যাভেলেবল টেস্ট ডেটস থাকে, আর রেজাল্টটা হচ্ছে কি 15 দিনের মধ্যে আমরা পেপার বেসডে দিলে পাচ্ছি, আর কম্পিউটার বেসডে হচ্ছে 1 থেকে 5 দিন অথবা কোনো কোনো ক্ষেত্রে 2 থেকে 3 দিনে দিয়ে দেয়। তো মেইন ডিফারেন্সটা কি আসলে, ধরেন আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি কম্পিউটারে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন, টাইপিংয়ের ক্ষেত্রে আপনার টাইপিং স্পিড খুবই ভালো, হ্যাঁ আপনি মিনিটে ধরেন 65 ওয়ার্ডস পার মিনিট অথবা 45 ওয়ার্ডস পার মিনিট লিখতে পারেন, তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনি কম্পিউটার বেসডে দেন, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। বা আপনার হাতের লেখা যদি খুবই বিশ্রী হয়ে থাকে, আমার মতো যদি হাতের লেখা খুবই বিশ্রী লেভেল হয়ে থাকে, তখন আসলে পেপার বেসডে না দিয়ে কম্পিউটার বেসডে দিতে পারেন, তাহলে ক্লিন থাকে, আসলে লেখা পড়তে সুবিধা হয় বা বুঝতে খুবই ইজি হয়। ঠিক আছে, ডিফারেন্স তো আসলে তেমন কিছু নেই, কম্পিউটার বেসড বলেন পেপার বেসডে বলেন সেমই থাকে, কোয়েশ্চন টাইপ সেমই থাকে, বা আপনার মার্কিং ক্রাইটেরিয়া সব কিছুই সেম থাকে। রেজাল্টের দিক দিয়ে কম্পিউটার বেসডে আসলে খুবই তাড়াতাড়ি দিয়ে দেয়, আপনার 1 থেকে 2 দিন বা 3 দিনের মধ্যেই আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনার যদি কোনো তাড়াহুড়া থেকে থাকে তখন আপনি কম্পিউটার বেসডে দিতে পারেন। প্লাস এটাতে আসলে অ্যাভেলেবেল ডেটস থাকে, যেহেতু মানে খুব কম সংখ্যক মানুষ এই কম্পিউটার বেসড আইএলস দিয়ে থাকে, তো টেস্ট ডেটের অভাব কিন্তু থাকে না। ঠিক আছে, অনেক মানে ডেট পাবেন আপনি। বাট পেপার বেসডে কি হয় যে আসলে সবাই তো আমরা পেপার বেসডে দিয়ে থাকি, এই কারণে একটু আসলে কম্পারেটিভলি আপনার দেখা যায় টেস্ট ডেটটা পেতে একটু সময় লাগে আসলে, বা অনেক আগ থেকে বুক করতে হয়। ধরেন 1 মাস মিনিমাম অথবা 3 মাস 2 মাস আগে যদি বুক করেন, তখন হয়তো সময় মতো আপনি যেই ডেটটা চাচ্ছেন সেই তারিখতে আপনি পরীক্ষা বুক করতে পারছেন। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা দেখব যে আসলে হাউ টু বুক এ টেস্ট ডেট। আমরা একটা আইএলস পরীক্ষা কিভাবে বুক করব, হোক সেটা আইডিপি অথবা ব্রিটিশ কাউন্সিল। তো আপনি আসলে অন স্পট গিয়ে বুক করতে পারেন অথবা অনলাইনে। অন স্পট বলতে আপনি ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপির অফিসে গিয়ে অথবা টেস্ট সেন্টারে গিয়ে সরাসরি আপনি বলতে পারেন যে আমি এরকম পরীক্ষায় রেজিস্ট্রেশন করতে চাচ্ছি, তখন ওরা আপনাকে গাইডলাইন করে দিবে, ওরা বুঝিয়ে দিবে কিভাবে কি। তো আপনি চাইলে আসলে অন স্পট গিয়ে করতে পারেন। এই ক্ষেত্রে যদিও ক্যাশে আসলে ওরা পেমেন্টটা রাখে না, পেমেন্টের ক্ষেত্রে বিকাশে অথবা অনলাইন ট্রানজ্যাকশন অথবা কি বলে ব্যাংকিং ট্রানজ্যাকশন যেটা আছে আর কি, ওরকম করতে হবে আপনার। তো কি হবে, আপনি যদি মানে ধরেন নিজে মানে রেজিস্ট্রেশন করতে মানে সাহস পাচ্ছেন না, তখন জাস্ট আপনি ওদের অফিসে চলে যেতে পারেন, তখন ওরা আপনাকে গাইডলাইন করবে, ওদের ওখানে কম্পিউটার আছে, কম্পিউটার বসেই ওরা আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিবে, আপনি গিয়ে রেজিস্ট্রেশন করবেন। জাস্ট পেমেন্টটা হচ্ছে আপনার বিকাশে অথবা ব্যাংকিং ট্রান্সফার আগে করা লাগবে, কোনো কার্ড থাকলে ওইটা দিয়ে করতে হবে। ঠিক আছে, অনলাইনে কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। আচ্ছা, তো অনলাইনে আসলে আপনি এই british council.org.bd অর্থাৎ british council.org.bd এই ওয়েবসাইটে চলে যেতে পারেন, অথবা আমি যেখানে ওয়েবসাইট শেয়ার করেছিলাম আমার স্লাইডে দেখবেন, ওটাতে জাস্ট যেতে পারেন, অথবা জাস্ট গুগল গিয়ে টাইপ করতে পারেন যে আইএলস রেজিস্ট্রেশন বাংলাদেশ ইন ব্রিটিশ কাউন্সিল, এরকম দিতে পারেন, দিলেই ওই ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, তো এখানে এসে দেখেন যে আমরা যে এই যে অপশন যেটা আছে টেক এন এক্সাম, টেক আইএলস উইথ ব্রিটিশ কাউন্সিল, এখানে আসার পরে বুক ইয়োর আইএলস এক্সাম এট এন অফিসিয়াল আইএলস এক্সাম সেন্টার। ঠিক আছে, এখানে যদি যাই আমরা, তখন এই পেজটা চলে আসবে। তো দেখেন এখানে ওরা মেনশনই করে দিছে যে কোন ক্ষেত্রে কত টাকা মানে ফিজ আপনার। তো দেখেন আইএলস একাডেমিক যেটা এখন কারেন্টলি এটার প্রাইসটা হচ্ছে বা ফিটা হচ্ছে 22,500 এত টাকা। জিটির ক্ষেত্রেও সেম, ইকুইভাইয়ের ক্ষেত্রে দেখেন একটু প্রাইসটা বেশি, ইকুইভাই জিটির ক্ষেত্রেও সেম। আইএলস লাইফ স্কিল যারা ইমিগ্রেন্ট হিসেবে যেতে চাচ্ছেন তাদের হয়তো এইটা দেওয়া লাগতে পারে। ঠিক আছে, তো আপনি দেখলেন, তখন আপনি ধরেন একাডেমিক আইএলস বুক করতে চাচ্ছেন, তখন আপনি কী করবেন যে এই যে ফাইন্ড এ টেস্ট ডেট আছে এটাতে ক্লিক করলেন। আচ্ছা, তো দেখেন এখানে বলতেছে যে বাংলাদেশ আমরা ওয়ার উড ইউ লাইক টু টেক ইউর টেস্ট, তো আমরা কোথায় নিচ্ছি, বাংলাদেশের মধ্যেই। একটু লোড হচ্ছে, দাঁড়ান। তো এখান থেকে আসলে আমরা সিলেক্ট করতে হবে যে আমরা কোন অঞ্চলে দিচ্ছি। তো আমরা কি সিলেট বলেন, ঢাকা বলেন, চিটাগাং বলেন, যেখানেই দিচ্ছি। তো এখানে আমি সিলেট যদি সিলেক্ট করি, ধরেন সিলেট দিলাম, হ্যাঁ। তারপর দেখেন এরকম অপশন আসছে, তো এখানে বলতেছে আই হ্যাভ অ্যাক্সেসিবিলিটি নিডস ফর দ্য টেস্ট ডেট। এটা আপনার যদি কোনো ধরনের ডিসেবিলিটি মানে অসুবিধা হয়ে থাকে তখন আপনি অপশনটা সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ দরকার নেই। তো আমরা যদি মনে করি যে দেখেন এখানে বলে দিচ্ছে যে আইএলস কম্পিউটার বেসড দিলে রেজাল্ট হচ্ছে আপনার 1 থেকে 5 দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন, পেপার বেস দিলে 15 দিনের মতো বা 13 দিনের মতো আর কি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ধরেন আমরা এখন একটা অন পেপার মানে পেপারে আমরা পরীক্ষা দিতে চাচ্ছি। ঠিক আছে, আমরা এখন ডেটগুলো দেখি, শো মি অল ডেটস সার্চ করে দেখি।
তো এই যে দেখেন আমাদেরকে ডেটগুলো দেখাচ্ছে যে অক্টোবরের 10 তারিখ আছে। তো অক্টোবরের 10 তারিখ হচ্ছে কি আপনার লিস্টিং, রিডিং, রাইটিং 3টা পরীক্ষায় একই দিনে হয়ে যাবে এবং স্পিকিংটা হচ্ছে আলাদা একটা দিন, অর্থাৎ 11 তারিখ। আচ্ছা, এই ক্ষেত্রে কোনো আমরা গ্যাপ পাচ্ছি না আর কি, একদিন কোনো সময় পাচ্ছি না। এবং দেখেন টেস্ট সেন্টার কোথায় আছে, এখানে মেনশন করা আছে যে ব্রিটিশ কাউন্সিল আর্কেডিয়া, 5ম তলায়, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ডিটেলস। ঠিক আছে, তো আমরা চাইলে আসলে এরকম ডেটগুলো সিলেক্ট করতে পারি। ধরেন এখানে আছে 26 অক্টোবর, 25 অক্টোবর। আচ্ছা, তো আপনি এখান থেকে জাস্ট যেই ডেটটা আপনার পছন্দ, সুবিধা মতো একটা ডেট সিলেক্ট করবেন। আবার আপনি চাইলে এই যে স্পিকিং ডেট যেটা আছে সেটা চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি 19 তারিখ দিচ্ছেন, চাচ্ছেন যে স্পিকিং ডেটটা একটু পরে দিবেন, তখন আপনি এখান থেকে অন্য কোনো একটা ডেট সিলেক্ট করতে পারবেন। তো আমরা আপাতত এটা যদি সিলেক্ট করি, বুক টেস্ট দিলাম। তারপর হচ্ছে কি, যেখানে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার যে ফি যেটা আসছে সেটা দেখাবে, বা ডেট যেটা আছে সেটা বুক করলেন। তারপর কি আপনার পেমেন্টটা হয়তো বিকাশে দিবেন, অথবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বা ব্যাংকিং ট্রানজ্যাকশন এরকম করবেন। তারপর আপনাকে ওরা ইমেল করবে, ইমেল করে ওরা কনফার্ম করবে যে আপনার যে রিসিট একটা দিবে আর কি, কনফার্মেশন একটা ইমেল পাবেন। এই তো, এভাবে আপনি নিজে ঘরে বসেই মানে আইএলটিএস সেশনটা করে ফেলতে পারেন নিজে। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, এই ছিল ভিডিওটা, একটা ইনফরমেটিভ একটা ভিডিও। আশা করি আপনাদের কাজে আসবে।